আচ্ছা, তোমরা কি জানো যে প্রত্যেকটি গভর্নমেন্ট এক্সামে এমন কিছু কিছু টপিক থাকে যেগুলো থেকে না প্রতিবার প্রশ্ন আসে, মানে সেই টপিকটা একদম মাস্ট টপিক বলতে পারো যে প্রত্যেকটা পরীক্ষায় সেই টপিক থেকে প্রশ্ন আসবেই। তেমনভাবে আজকে আমাদের টপিক হচ্ছে মৌলিক অধিকার। তোমরা যদি বোর্ডের দিকে একটু ভালো করে নজর দাও দেখতে পারবে যে এই যে বলেছে কোন ধারা অনুযায়ী বুনিয়াদী শিক্ষার অধিকার দেয়, এটা কিন্তু একটা মৌলিক অধিকার। কোন পরীক্ষা এসছে ডাব্লিউবিসিএসে, তারপরে দেখো পিএসসিতে এসছে, তারপরে সিএইচএসএল এ, আইএএসে, আবারও এমটিএসে এসছে আমাদের ডাব্লিউবিসিএস, সিএইচএসএল। মানে বুঝতে পারছো বিভিন্ন পরীক্ষায় কী করছে, সব রকম পরীক্ষায় না এই টপিক থেকে বারেবার ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে। তাহলে এই এমন একটা টপিক যেটা কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। জিকে ভালো স্কোর করতে গেলে এই টপিকটা কিন্তু ভালো করে পড়ে যেতেই হবে। আর আজকে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি মৌলিক অধিকারের সম্পূর্ণ একটা ক্লাস। আমার চ্যালেঞ্জ যে তোমরা যদি এই ক্লাসটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের কিন্তু মৌলিক অধিকার থেকে কোনো কোয়েশ্চেন বাদ যাবে না। আর টেনশনের বিষয় নেই, আছে তোমাদের জন্য ট্রিক্স। সেই ট্রিক্সের মাধ্যমে তোমাদের বলবো এবং তোমরা কিন্তু সমস্তটা ক্লিয়ার তো হবেই, সাথে মনে রাখতেও পারবে ইজিলি। তাহলে চলো ক্লাস শুরু করে দিই, সরাসরি চলে যাই আমাদের ক্লাসে। তাহলে দেখো প্রথমেই চলে এসেছে পার্ট। আমরা জানি আমাদের সংবিধানের টোটাল আছে কটা, 25টি পার্ট। তার মধ্যে পার্ট 3-তে বা থার্ড পার্টে 3 নম্বর যে অংশ, সে তার মধ্যে কি রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। এরপরে দেখো এরপরে রয়েছে 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে এই মৌলিক অধিকার বিষয়টা উল্লেখ করা হয়েছে। তাহলে যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে কোন পার্টে উল্লেখ আছে, কি বলবে, পার্ট 3-তে উল্লেখ আছে। কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে এই বিষয়টা বলা আছে 12 থেকে 35-এ। দেখো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো যদি জিজ্ঞেস করে যে এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত, তাহলে বলতে হবে কি ইউএস কনস্টিটিউশন বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেখান থেকে আমরা ব্যাপারটাকে নিয়েছি বা কনসেপ্টটাকে নিয়েছি। যদি বলে যে ভারতবর্ষের ম্যাগনা কার্টা কাকে বলা হয়, কি বলবে, ভারতবর্ষের ম্যাগনা কার্টা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস। বোঝা গেল? এইবার দেখো এই যে মৌলিক অধিকারগুলো, এটা বিভিন্ন আর্টিকেলে রয়েছে, এটা কিন্তু কিছু পার্টে কিছু খণ্ডতে বিভক্ত। আচ্ছা তার আগে জেনে নিই মৌলিক অধিকারটা কি। মৌলিক অধিকার হচ্ছে এমন কিছু অধিকার যেগুলো তোমাদের ভারতীয় সংবিধান দিয়েছে যেই মুহূর্ত থেকে তুমি ভারতবর্ষে জন্ম নিলে, অ্যাজ এ ভারতবাসী বা অ্যাজ এ ইন্ডিয়ান জবে থেকে তুমি জন্ম নিলে, তারপরের মুহূর্ত থেকেই তোমার যে কিছু কিছু অধিকার তুমি পেয়ে যাচ্ছ, সেই অধিকারগুলোই অ্যাকচুয়ালি মৌলিক অধিকার তোমাদের দিয়েছে কি ভারতীয় সংবিধান। এবার সেই মৌলিক অধিকারগুলো কিছু পার্টে বিভক্ত, কিছু ভাগে বিভক্ত, কিছু টাইপে। তাহলে করকম টাইপ, 6 রকম টাইপ দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখতে পারলে 4টে কথা বলেছি, এখান থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে ফেলে। প্রমাণ দেখাবো তোমাদের, কোনো টেনশন নেই। চলো দেখে নিই তাহলে 6টা পার্ট কি কি। দেখো রাইট টু ইকুয়ালিটি হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার কত আর্টিকেলের মধ্যে আছে, আর্টিকেল 14 থেকে 18। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে যে 14 থেকে 18-তে কোন অধিকারের কথা বলা আছে, কি বলতে হবে, রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার। তারপরে বারেবার জিজ্ঞেস করে যে স্বাধীনতার অধিকার কোন আর্টিকেলে আছে, স্বাধীনতার অধিকার আছে হচ্ছে আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে, পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার যদি জিজ্ঞেস করে কোন আর্টিকেলে আছে, কি বলতে হবে, আর্টিকেল 23 থেকে 24। তারপরে দেখো যদি বলে যে ধর্মীয় স্বাধীনতা বা ফ্রিডম অফ রিলিজিয়ান কোন আর্টিকেলে আছে, বলতে হবে কি 25 থেকে 28-এর মধ্যে আছে। তারপরে যদি বলে শিক্ষা ও সংস্কৃতির অধিকার, তাহলে কি বলতে হবে, কোন আর্টিকেলে আছে, দেখো আর্টিকেল 29 থেকে 30। এবং সব থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের যে অধিকার, ঠিক আছে, বা কনস্টিটিউশনাল রেমিডি, সেটা কোন আর্টিকেলে আছে আর্টিকেল 32। প্রত্যেকটাকে আমরা পড়বো, ভালো করে বুঝবো, সাথে দেখবো ট্রিক্স। তাই সমস্ত ক্লাসটা দেখা কিন্তু অতি আবশ্যক তোমাদের জন্য। এবার দেখো এই জায়গাগুলো, এই কটা একটা পেজ পড়ে ফেললাম, এর মধ্যে থেকে কিভাবে প্রশ্ন আসছে চলো তোমাদের দেখিয়ে দিই। ফর এক্সাম্পল, আর এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখো কোন ধারায় ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে। দেখো চলো দেখে নিই ধর্মের স্বাধীনতা। এই যে ধর্মীয় স্বাধীনতা আর্টিকেল 25 থেকে 28। দেখতে পারলে একটা পেজ, একটা মানে কিছু লাইন পড়েই আমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি। দেখো ডাব্লিউবিসিএস মেন্সে 2022-এ মানে সাম্প্রতি আসা। দেখো পলিটি এমনই একটা সাবজেক্ট যেগুলোকে থেকে কিন্তু একদম ইজিলি একদম মানে খুব ফ্ল্যাট কোয়েশ্চেন দেয়, সোজা কোয়েশ্চেন দেয়। দেখতেই পাচ্ছ কত ইজি কোয়েশ্চেন। চলো আর একটা কোয়েশ্চেন আছে দেখে নিই। চলো এই দেখো, এটা হচ্ছে কোন দেশের সংবিধান থেকে এই মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছে, যেটা আমরা দেখলাম নেওয়া হয়েছে কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দেখো এই প্রশ্নগুলো আছে তোমাদের জন্য, আমি এগুলো একটাও করবো না, দেখবে ক্লাস শেষে তোমরা নিজেরাই সব কোয়েশ্চেন আনসার করতে পারছো। চলো তাহলে দেখে নিই। চলো চলে যাই সরাসরি আমাদের প্রথম যে মৌলিক অধিকারে। প্রথমটা কি, প্রথম রয়েছে হচ্ছে সাম্যের অধিকার, যেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এটা আর্টিকেল 14 থেকে 18-এর মধ্যে আছে, ঠিক আছে।
এর মধ্যে প্রত্যেকটা আর্টিকেল দেখব এবং পরীক্ষায় কিভাবে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেটাও আমরা দেখব। বোঝা গেল? তাহলে আর্টিকেল 14তে কি বলা আছে? রাইট, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা বোঝার জন্য প্রথমে আমাদের একটা জিনিস মাথায় আনতে হবে, একটা ছবি। মনে করো যখন আমরা কোনো সিনেমা দেখতে পাই কি যে একটা মহিলা দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার চোখে কি বাঁধা? একটা কালো কাপড়। মানে কি? আইন হচ্ছে আন্ধা, বলে না আন্ধা কানুন, সবার জন্য আইন কি সমান। একটা গরিব লোক থেকে শুরু করে আম্বানি আসলেও তার জন্য যে আইন হবে, এবং একটা গরিব মানুষ যে ভিখারি হবে তার জন্য কিন্তু আইনটা সমান হবে। এটাই কিন্তু এই আর্টিকেলে বলেছে। সাথে আর একটা কনসেপ্টও বলেছে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। চলো একটা ছবির মাধ্যমে এই দুটো কনসেপ্টকে আরেকটু ক্লিয়ার করে নিই। এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা ছবি, একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, ওপাশে একটা স্টেডিয়াম, এখানে কি হচ্ছে? একটা দেওয়াল। এই দেওয়ালটাকে মনে করো আইন, ঠিক আছে? দুটো ছবি কিন্তু সেম। এবার দেখো, ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের সামনে সবাই সমান, যেটা প্রথমটা বলেছে। এখানে দেখতে পাচ্ছ একজন প্রতিবন্ধী মানুষ, একজন হাইটে শর্ট এবং একজন লম্বা মানুষ, তিনজনই দাঁড়িয়ে কিন্তু স্টেডিয়ামে ম্যাচটা দেখছে। কিন্তু তার মধ্যে লম্বা মানুষটা খুব ইজিলি দেখতে পাচ্ছে, যে একটু হাইট শর্ট সে কিন্তু একটু কম দেখতে পাচ্ছে, এবং যে প্রতিবন্ধী সে কিন্তু দেখতেই পাচ্ছে না। মানে কি? আইন কিন্তু সবার জন্য সমান হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবার এই ব্যাপারটা বোঝার জন্য ধরো কোনো একটা বাচ্চা এবং একটা প্রাপ্তবয়স্ক মানুষ দুজনেই মার্ডার করে ফেলেছে বা খুন করে ফেলেছে। বাচ্চাটা কি করে খুন করলো? বাচ্চাটা অনিচ্ছাকৃত ভুল বশত একটা বন্দুক পেয়েছে, ভুল করে একটা গুলি চলে গেছে, খুন হয়ে গেছে। কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ যে কিন্তু সজ্ঞানে জেনে বুঝে খুন করেছে। তাহলে তোমাদের কি মনে হয়, দুজনের জন্য কি আইনটা সমান হওয়া উচিত? দুজনকে ফাঁসির সাজা দেওয়া উচিত? একদমই নয়। বাচ্চাটার জন্য কিন্তু আলাদা কিছু হওয়া উচিত। তেমনভাবে এই ছবিটা কি দেখাচ্ছে? দেখো, এই যে আমাদের দেখতে পাচ্ছ, এই যে ল বা আইন, এইখানে কি হচ্ছিল? এখানে এই প্রতিবন্ধীটা কিন্তু কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু এখানে কি হলো? এনার জন্য একটু এক্সট্রা সাপোর্ট দেওয়া হলো, একটা সিঁড়ি করে দেওয়া হলো, তার মাধ্যমে সে উঠে দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট। তাহলে ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে আইন কিন্তু বিভিন্ন সিচুয়েশনকে বিভিন্ন রকমভাবে দেখে সেটাকে সেইভাবে বিবেচনা করবে। এটাই বলা আছে আর্টিকেল 14তে। পরীক্ষা জিজ্ঞেস করবে ইকুয়ালিটি বিফোর ল, এটা কোন আর্টিকেলে বলা আছে? খুব সোজা, 14 নম্বর আর্টিকেলে বলা আছে। চলো এরপরে হচ্ছে আর্টিকেল 15 নম্বর আর্টিকেলে কি বলা আছে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ প্রভৃতির ভিত্তিতে কারোর সাথে কি করা যাবে না? কোনো রকমের ভেদাভেদ করা যাবে না। খুবই সহজভাবে বুঝতে পারছো। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে কিন্তু জাতি, ধর্ম, লিঙ্গ এইসবের ভিত্তিতে কিন্তু কি হতো? ডিসক্রিমিনেশন হতো, তাই না? ভেদাভেদ হতো, সেটা কিন্তু করা যাবে না, আর্টিকেল 15তে বলা আছে। তারপরে আর্টিকেল 16তে কি বলা আছে? আর্টিকেল 16তে বলা আছে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে, তবে সরকার চাইলে কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য কি করতে পারে? সরকারি চাকরি সংরক্ষণ করতে পারে। এটা তো আমরা সবাই জানি, আমরা সবাই কম্পিটিটিভ পরীক্ষা দিই, সবার জন্য কিন্তু চাকরি সমান, সবাই চাকরিতে অ্যাপ্লাই করতে পারে, ফর্ম ফিল আপ কিন্তু সবাই করতে পারে। কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাই যে একটা কোটা থাকে, এসসি এসটিদের জন্য কোনো সময় কিছু সিট রিজার্ভ থাকে, মহিলাদের জন্য কিন্তু এরকম ব্যাপারটা থাকে। সেটা সরকার চাইলে নিজের মত অনুযায়ী করতে পারবে। এটা কিন্তু সংবিধানের আর্টিকেল 16তে বলা আছে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মুখস্থ করতে হবে, কারণ বারে এগুলো রিপিট হয়, একবার দুবার না, বারে রিপিট হয়েছে। আর যতদিন কম্পিটিটিভ এক্সাম হবে এই প্রশ্নগুলো আবার রিপিট হবে। আর্টিকেল 17 দেখিনি। আর্টিকেল 17তে কি বলা আছে? অস্পৃশ্যতা দূরীকরণ। আবার অস্পৃশ্যতা কি? অস্পৃশ্যতা আমরা জানি আগেকার দিনে কি হতো? উঁচু নিচু জাত, তারপরে বিভিন্ন ছোঁয়াছানি ছিল, মানুষকে ছোঁয়া যাবে না, কিছু মানুষ নিচু জাতের তাকে ছোঁয়া যায় না। এই সব কিন্তু সব নিকৃষ্টতম প্রথা ছিল আগেকার দিনের সমাজে। এখন সেগুলো নেই। সংবিধান আর্টিকেল 17 আন্ডারে বলে দিয়েছে এই সব কিন্তু বর্জন করতে হবে, এগুলো ভারতবর্ষে বা দেশে পালন করা যাবে না, করলে কিন্তু একটা মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন হবে। তারপরে দেখো আর্টিকেল 18তে কি বলা হয়েছে? সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া সমস্ত ক্ষেত্রে উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ব্যাপারটা কি? তোমরা তো ইতিহাসটা পড়ো, তোমরা বিভিন্ন এনশিয়েন্ট ইন্ডিয়া পড়েছো, মডার্ন মেডিভাল ইন্ডিয়া পড়েছো। সেখানে তোমরা দেখবে যে বিভিন্ন রাজাদের না উপাধি ছিল, রাজা, মহারাজা, ধীরাজা, রাজা বাহাদুর, আরও বিভিন্ন ছিল, ঠিক আছে? এবার সেই যে উপাধি, এগুলো কিন্তু আগেকার দিনে হতো, যে খুব প্রভাবশালী সে নিজের নামে একটা উপাধি নিতে পারত। কিন্তু এখানে কি বলা হচ্ছে? আর্টিকেল 18 কি বলে দিয়েছে? আর্টিকেল 18 বলে দিয়েছে যে কোনো মানুষ নিজের নামের সামনে কিন্তু কোনো রকম উপাধি ইউজ করতে পারবে না বা টাইটেল ইউজ করতে পারবে না। কিন্তু যদি কোনো শিক্ষাক্ষেত্র বা কোনো সামরিক ক্ষেত্র থেকে সে উপাধি পায়, সেগুলো ইউজ করা যেতে পারে। শিক্ষাক্ষেত্র ফর এক্সাম্পল কি? ডক্টর। দেখবে ডক্টর মানে কি? সে যে ধরো পিএইচডি করেছে, পিএইচডি হোল্ডার, সে একটা ডক্টর লাগাতে পারে তার নামের আগে, এটাও একটা কাইন্ড অফ টাইটেল হলো। তারপরে ধরো কেউ সামরিক বাহিনীর বা আর্মির তারাও কিন্তু বিভিন্ন টাইটেল হয় আর্মিতে, সেগুলো ইউজ করতে পারে। এছাড়া কিন্তু কোনো মানুষ কোনো রকমের টাইটেল ইউজ করতে পারবে না। বোঝা গেল? তাহলে আমাদের আর্টিকেল
14 থেকে 18 ক্লিয়ার হলো। এরপরে কিন্তু আমাদের আছে ট্রিক্স, ঠিক আছে? ট্রিক্স আমরা দেখবো, খুব ইজিলি মনে রাখতে পারবো। তাহলে প্রথমটা কি হলো? ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটা ডিসক্রিমিনেশন করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না, মানে কোনো রকমের ভেদাভেদ করা যাবে না, ঠিক আছে? তারপরে দেখো এটা সরকারি অফিস, তাই তো? সরকারি অফিসের ক্ষেত্রে কি হবে? সবার সমান অধিকার, সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমানভাবে অ্যাপ্লাই করতে পারবে। আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, আনটাচ লিখলাম, ঠিক আছে? আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে কি? টাইটেল, বিভিন্ন যে উপাধি নেওয়া যাবে না, তাহলে এখানে হবে টাইটেল, ঠিক আছে? চলো, বোঝা গেল, ক্লিয়ার হলো। চলো পরেরটায় যাই। এইবার দেখো একটা দারুণ একটা মজাদার ছবি আছে তোমাদের জন্য। এটা দেখলে তোমাদের পরের যে আর্টিকেলগুলো ক্লিয়ার হবে। কি দেখো এখানে কি বলছে? দুটো পার্টি দেখতে পাচ্ছ। এখানে একটা পার্টি কি বলছে? ম্যা চৌকিদার, আমি চৌকিদার। আর একটা পার্টি আঙুল দেখিয়ে বলছে ম্যা চৌকিদার চোর হ্যাঁ, মানে চৌকিদার চোর, ঠিক আছে? তাহলে দুই পার্টি কি করছে? এক পার্টি নিজের এক্সপ্রেশন, নিজের অভিব্যক্তি সে প্রকাশ করছে, আর এক পার্টি কি করছে? সে নিজের বাক স্বাধীনতা ইউজ করছে, মানে সে ফ্রিডম অফ স্পিচ, সে যা কিছু বলতে পারে, ভারতবর্ষের নাগরিক হয়। এটাই হচ্ছে আমাদের পরের যে আর্টিকেল, সেগুলো আমরা দেখবো। পরের আর্টিকেল কি? পরের আর্টিকেল চলে এসেছে স্বাধীনতার অধিকার, ঠিক আছে? মানে রাইট টু ফ্রিডম, বিভিন্ন রকমের স্বাধীনতা আছে মানুষের, সেই রাইট টু ফ্রিডম এই আর্টিকেল কত? আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে বলা আছে, ঠিক আছে? পরীক্ষা যদি জিজ্ঞেস করে রাইট টু ফ্রিডম কত থেকে কত আর্টিকেলের মধ্যে, কি বলতে হবে? 19 থেকে 22-এর মধ্যে রয়েছে রাইট টু ফ্রিডম। এবার দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 19। আর্টিকেল 19-এ দেখো কি দেওয়া আছে? 6 রকমের কি দেওয়া আছে? ফ্রিডম দেওয়া আছে, তাই তো? এবার 6 রকম ফ্রিডমগুলো কী কী দেখো? খুব ইজি ফ্রিডম আমরা মোটামুটি সবাই জানি। বাক স্বাধীনতা প্রথমেই যে দেখে নিলাম, এই যে বাক স্বাধীনতা, রাইট ফ্রিডম অফ স্পিচ, যে যার ইচ্ছা যা কিছু বলতে পারছে, তাই কিন্তু আমরা স্বাধীন দেশ, যা কিছু আমরা চাইলে বলতে পারি। আমরা কত কিছু বলি, আমরা কত রকম প্রোটেস্ট করি, তখন কত কিছু কথা বলি, বা আমরা যাকে যা ইচ্ছা তা বলতে পারছি, ঠিক আছে? সেটা আমাদের কিন্তু সংবিধান সেই অধিকারটা দিয়েছে। বাক স্বাধীনতা এবং কি মতামত প্রকাশ করার যে স্বাধীনতা বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ঠিক আছে? তারপরে দেখো দ্বিতীয় যে স্বাধীনতা দিয়েছে কি? দেখো দ্বিতীয় স্বাধীনতাতে বলা আছে শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণভাবে সমাবেত হওয়া। তুমি সমাবেত হতে পারো, তুমি মিটিং মিছিল করতে পারো। প্রতিদিন আমরা দেখি মোটামুটি সারা বছর কোনো না কোনো মিটিং মিছিল চলতেই থাকে, প্রতিদিন কিছুদিন পরপরই আমরা মিটিং মিছিল দেখতে পাই। সেইটারও কিন্তু অধিকার দিয়েছে কে? আমাদের যে মৌলিক অধিকার আন্ডার আর্টিকেল 19 তোমাকে বলে রেখেছে তুমি কিন্তু শান্তিপূর্ণ, তাই বলে তুমি আর্মস নিয়ে বেরিয়ে গেলে, তুমি গুলিগালা, তুমি চাকু ছুরি নিয়ে বেরিয়ে গেলে, সেগুলো কিন্তু হবে না। শান্তিপূর্ণভাবে, নিরস্ত্রভাবে তুমি কিন্তু সমাবেত হতে পারো, মিটিং মিছিল করতে পারো। তারপরে দেখো সংঘ ও সমিতি গঠন করতে পারো। সংঘ ও সমিতি মানে বিভিন্ন ক্লাব, ঠিক আছে, থেকে শুরু করে অর্গানাইজেশন, সেগুলো কিন্তু গঠন করা যেতে পারে। তারপরে কি? ভারতের সর্বত্র চলাফেরা করা যেতে পারে, তোমরা যেখানে খুশি ঘুরতে পারো, যেখানে খুশি কাজের ক্ষেত্রে যেতে পারো। সারা ভারতবর্ষ কিন্তু তুমি ভারতের নাগরিক, তুমি যে কোনো জায়গায় যেতে পারছো, কিন্তু এক্সেপশন আছে। এবার এক্সেপশনটা কি? কোনো সরকার যদি মনে করে যে কোনো রকমের যে আদিবাসী এলাকা, ধরো আন্দামানে কিছু আদিবাসী আছে, প্রত্যন্ত যে আদিবাসীরা, সেই সব এলাকায় যাওয়া যাবে না। তুমি বলছো আমি সেখানেও যাবো, আন্ডার আর্টিকেল 19 আমাদের বলেছে যে ভারতবর্ষের সর্বত্র চলাফেরা আমি করতে পারি। এটা কিন্তু হবে না, তার মধ্যেও কিছু এক্সেপশন থাকে, ঠিক আছে? এরপরে 5 নম্বরটা দেখো। 5 নম্বরে কি বলেছে? ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করতে পারো, কিন্তু এক্সেপশন আছে। তুমি সারা ভারতবর্ষে যেখানে ইচ্ছা তুমি গিয়ে বাস করতে পারো। যেহেতু তুমি ব্যবসা করছো, বিভিন্ন কাজের ক্ষেত্রে যাচ্ছ, তেমন তুমি সেখানে তোমার বসবাস করতে হতেই পারে, কিন্তু সেই এক্সেপশনগুলো বললাম, কোনো জায়গায় রেস্ট্রিকশন থাকতে পারে, ঠিক আছে? তারপরে দেখো যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন, যে কোনো পেশার সাথে তুমি অবলম্বন করতে পারো, বা যে কোনো পেশা তুমি অ্যাডপ্ট করতে পারো। কিন্তু এখানেও ব্যাপার আছে, তুমি এবার স্মাগলিং করছো, ঠিক আছে, তুমি কোনো ইলিগাল কাজ করছো, সেটা কিন্তু অ্যালাউড নয়। বোঝা গেল? তাহলে এইটা হলো 6 রকমের আমাদের কি দিয়েছে? 6 রকমের ফ্রিডম দিয়েছে আন্ডার আর্টিকেল 19। তাহলে 19 অব্দি আমরা দেখে নিলাম, 19 অব্দি কি বলা হয়েছে। এরপর দেখবো কি? এবার দেখবো আর্টিকেল 20 থেকে 22। এখানে কি হয়েছে? এখানে সংবিধান আমাদের চারটে পরিষ্কার সুরক্ষা দিয়েছে, ঠিক আছে? সুরক্ষা বা প্রোটেকশন দিয়েছে। তো দেখে নি কি? দেখো প্রথমটা হচ্ছে আর্টিকেল 20। আর্টিকেল 20-তে আমাদের 3টে জিনিস বুঝতে হবে। 3টে জিনিস কি? 3টে জিনিস হচ্ছে শাস্তি প্রদান রিলেটেড। এবার বুঝে নি চলো। দেখো প্রথমটা হচ্ছে একটা মানুষ, ধরো ফর এক্সাম্পল একটা মানুষ কোনো অপরাধ করেছে, সেই মানুষটা যেই দিন অপরাধ করলো সেই দিন দাঁড়িয়ে ভারতবর্ষে যত রকমের আইন কানুন আছে, সেই মানুষটার উপরে সেই সমস্ত আইন কানুন কিন্তু লাগু হবে বা আরোপ হবে। এবার দেখা গেল তার পরের দিন গিয়ে পার্লামেন্ট কি করেছে? নতুন একটা আইন এনেছে। সেই আইনটা কিন্তু এই মানুষটার উপরে লাগু হবে না, কারণ এই মানুষটা কিন্তু অলরেডি সেই ক্রাইমটা করে ফেলেছে। তো এটা যদি অন্য ভাষায় বুঝি, সেটা কি বুঝবো? দেখো
কোনো আইন যেই দিন থেকে আরোপ হলো বা লাগু হলো তার যে কার্যকারিতা ঠিক সেই দিন থেকে শুরু হচ্ছে, তার আগের কোনো ডেট থেকে কিন্তু হবে না। বা ধরো যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরো কোনো একটা কেস হয়ে গেছে, কোনো একটা ধরো ক্রাইম বা কোনো একটা ধরো রেপ কেস হয়েছে বা মার্ডার কেস হয়েছে, ধরো সাপোজ 2014-তে হয়েছে। এবার গিয়ে ধরো কেস তো অনেক লম্বা চলে, ধরো আজকে 2023 গিয়ে পার্লামেন্ট কী করলো, রেপের উপর নতুন করে একটা আইন আনলো, ঠিক আছে, নতুন করে একটা ল আনলো। এবার যেহেতু 2023-এ এই আইনটাকে আনা হয়েছে আর ঘটনাটা ঘটেছে 2014-তে, এই আইনটা কিন্তু কোনোদিনই এই কেসটার উপর লাগু হবে না। এটা হচ্ছে প্রথম জিনিস যেটা আমাদের আর্টিকেল 20-তে বলা আছে। দ্বিতীয় যেটা বলা হয়েছে ডাবল জিওপার্ডি, মানে কি একটা মানুষ যদি কোনো অপরাধের জন্য একবার শাস্তি পেয়ে যায়, মানে ধরো কোনো একটা মানুষ 14 বছরের জেল খেটে ফেলেছে, তারপরে আবার যদি সেই মানুষটাকে কিন্তু কোনো রকমভাবে সেই সেম অপরাধের জন্য শাস্তি দেওয়া যেতে পারে না। একটা অপরাধের জন্য ঠিক একবারই একটা মানুষ শাস্তি পেতে পারে। এবং তাছাড়া যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো মানুষকে তার বিরুদ্ধেই সাক্ষী দাঁড় করানো যেতে পারে না। আমরা জানি যে পুলিশ কী করে, বিভিন্নভাবে টর্চার করে অনেক সময় মিথ্যে কেসকেও সত্যি দেখিয়ে তাকেই দেখা গেল জোর করে বলানো করাচ্ছে যে হ্যাঁ আমি এই অপরাধটা করেছি। এটা কিন্তু মানা যাবে না, এটা আর্টিকেল 20-তে বলা আছে। কোর্ট কিন্তু কোনোদিনই সেই সাক্ষীটাকে গ্রহণ করবে না। তাছাড়াও আমরা অনেক সময় দেখি কি লাই ডিটেকশন টেস্ট হয়, ঠিক আছে, সেই লাই ডিটেকশন টেস্টের যে রেজাল্ট সেইটাও কিন্তু কোর্ট সেটাকে মান্যতা দেবে না, কিন্তু হ্যাঁ পুলিশ সেটাকে নিজের ইনভেস্টিগেশনের কাজের জন্য লাগাতে পারে। বোঝা গেল, আর্টিকেল 20-তে এগুলো বলা আছে। মানে এটাকে কনভিকশনও বলা হয়, ঠিক আছে, মানে শাস্তি প্রদান, এটাকে কনভিকশনও বলা হয়। এরপরে দেখো এবার হচ্ছে আর্টিকেল 21, ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। তাহলে 20 আন্ডারে কি শাস্তি প্রদান বিষয়ক সমস্ত জিনিস বলা আছে। আর্টিকেল 21-এ কি বলা আছে, লাইফ অ্যান্ড লিবার্টি, মানে কি, মানে হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে কি কোনো ব্যক্তি তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যেতে পারে না। দেখো আর্টিকেল 21-এ কি বলা হয়েছে, মানে ব্যাপারটা একটু বুঝতে গেলে কি বুঝতে হবে, দেখো এই যে আর্টিকেল 21, দেখো এটাকে যদি তুমি সংবিধানে দেখো দেখতে পাবে যে খুব সংক্ষিপ্তে লেখা, ঠিক আছে, খুব সংক্ষেপে লেখা, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বিভিন্ন কেসের মাধ্যমে দেখা গেছে যে সেই মানে সংবিধান কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি সেটাকে না, তার মানেটাকে বার করেছে। এবং সংবিধান এবং আমাদের সুপ্রিম কোর্ট যেটা বার করেছে মিনিংটা, সেটা এত বড় দাঁড়াচ্ছে, এত কিছু বলেছে। মানে আলটিমেটলি যদি বলা হয়, সুপ্রিম কোর্ট বলছে সংবিধান বলতে চেয়েছে যে কোনো মানুষ শুধু গরু ছাগল বা পশু পাখির মতন শুধু খাবে দাবে বাঁচবে তেমনটা নয়। একটা মানুষ মানে সে সম্মানের সাথে ডিগনিফাইড লাইফ বাঁচবে। তাছাড়াও বিভিন্ন তার দেখো রাইট টু প্রাইভেসি, তার নিজের একটা সুরক্ষার অধিকার আছে, ঠিক আছে। তারপরে দেখো রাইট টু শেল্টার, তারও কিন্তু একটা ঘর বাড়ির একটা অধিকার আছে, তারও কিন্তু একটা শেল্টার বা একটা আবাসনের একটা অধিকার আছে। তাছাড়া রাইট টু হেলথ, তাকেও কিন্তু বিভিন্ন একদম ভালোভাবে একটা চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। এইগুলো কিন্তু আর্টিকেল 21-এর আন্ডারে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে এই মানেগুলো বার করেছে। তারপর রাইট টু ট্রাভেল অ্যাব্রড, ঠিক আছে, এটা মানেকা গান্ধী কেস থেকে কিন্তু এই ব্যাপারটা এসছে। মানে কি, মানে হচ্ছে যে কোনো মানুষের কিন্তু অধিকার আছে, সে কিন্তু ফরেন ট্রিপ করতে পারে, ফরেন ট্রাভেল করতে পারে, ঠিক আছে। বললাম না বিভিন্ন কেস থেকে কিন্তু এই বিষয়গুলো এসছে, ঠিক আছে। তারপরে দেখো আর কি, তারপরে দেখো অনেক আছে, আমি সব তো পড়বো না এখন। দেখো রাইট এগেন্স্ট হ্যান্ডকাফ, ঠিক আছে, হ্যান্ডকাফ মানুষকে ততক্ষণ পড়ানো যায় না যতক্ষণ একটা মানুষ না দোষী সাব্যস্ত হয়। ওই জন্যই তোমরা দেখবে যে অনেক সময় দেখবে যে তোমরা যদি কোনো আদালতে যাও দেখবে যে আসামিদের কি করে দড়ি বেঁধে বা হাত ধরে এরমভাবে নিয়ে যাচ্ছে, কোনো সময় হ্যান্ডকাফ ইউজ করবে না যতক্ষণ না একটা মানুষ দোষী সাব্যস্ত হচ্ছে, ঠিক আছে। টু ফ্রি লিগাল এড, ঠিক আছে, ফ্রি লিগাল এড মানে কি, মানে হচ্ছে অনেক সময় অনেকের সামর্থ্য থাকে না কোনো অ্যাডভোকেট নেওয়া, তাহলে সরকার কিন্তু তার হয়ে অ্যাডভোকেট দেবে, ঠিক আছে, এরমভাবেই। তারপর রাইট এগেন্স্ট ইনহিউম্যান ট্রিটমেন্ট, কোনো মানুষকে তুমি অমানবিকভাবে ট্রিট করতে পারো না। তো বিভিন্ন আছে, দেখে নাও, এগুলো বলা আছে আর্টিকেল 21-এ লাইফ অ্যান্ড লিবার্টি, মানে হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। তারপরে আর্টিকেল 21 ভেরি ইম্পর্টেন্ট, যদি জিজ্ঞেস করে আর্টিকেল 21A-তে দেখো এ মানে কি, যখনই কোনো আর্টিকেলের পেছনে ABCD যোগ দেখবে না তখন মনে করবে এটা না মূল সংবিধানের অংশ ছিল না, এটা পরবর্তীকালে সংবিধানের অংশ হয়েছে। তাহলে আর্টিকেল 21A-তে কি বলা হয়েছে, রাষ্ট্র কি করবে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের কি করবে, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রদান করবে। মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, কত 6 থেকে 14 বছর বয়সী যে শিশুরা আছে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তাহলে এরপরটা দেখো, এরপরটা হচ্ছে আর্টিকেল 22। এবার আর্টিকেল 22 কি, আর্টিকেল 22 হচ্ছে অ্যারেস্ট সংক্রান্ত ব্যাপার, ঠিক আছে। অ্যারেস্ট সংক্রান্ত ব্যাপার মানে কি, একটা মানুষকে পুলিশ চাইলে গিয়ে অ্যারেস্ট করতে পারে, কিন্তু তাকে তার রিজনটা বলতে হবে কোন কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, ঠিক আছে।
তাছাড়া যখন একটা ব্যক্তি অ্যারেস্ট হয়ে গেল, চলো একটা ছবি আছে তোমাদের জন্য, এই যে পুলিশ কী করলো, এখানে একটা ধরো গাড়ি চুরি হলো, পুলিশের কাছে যে খবরটা গেল, পুলিশ কী করবে, তাকে গ্রেফতার করার আগে প্রথমে তাকে কারণটা জানাবে, কারণটা জানিয়ে তারপরে তাকে ধরা হলো, ধরে কি করা হলো, তাকে ঠিক 24 ঘন্টার মধ্যে তাকে যে কোনো একটা ম্যাজিস্ট্রেট বা কোর্টের সামনে কিন্তু হাজির করতেই হবে। পুলিশ কাস্টডিতে কিন্তু 24 ঘন্টার বেশি রাখা যাবে না, যতক্ষণ কোর্ট যেতে লাগছে সেই সমস্ত টাইম মিলিয়ে যেন 24 ঘন্টা ক্রস না করে। 24 ঘন্টার মধ্যে কোনো কোর্ট বা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে হাজির করা হলো, এবং ম্যাজিস্ট্রেট বা কোর্ট যদি বললো যে হ্যাঁ এই ব্যক্তিটা দোষী, তখন তাকে কি করা হবে, তাকে কিন্তু এই লকআপে রাখা যেতে পারে, জেলে রাখা যেতে পারে, কিন্তু পুলিশ নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারবে না, পুলিশ 24 ঘন্টায় আটক করে রাখতে পারবে। বোঝা গেল? ঠিক আছে, চলো এই ছিল আর্টিকেল 22, বোঝা গেল। আর্টিকেল 19 থেকে 22 আমরা দেখলাম, এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। চলো এরপরে আর কি কি আছে দেখে নিই। এবার চলো দেখি এর পরের যে মৌলিক অধিকার, দেখো এবার আছে কি, শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, রাইট এগেন এক্সপ্লয়টেশন। আর্টিকেল 23 থেকে 24-এর মধ্যে এই বিষয়ে বলা আছে, চলো দেখে নিই। দেখো আর্টিকেল 23 এবং 24টা দেখে নিই। দেখো প্রশ্ন কিন্তু ঠিক এইভাবেই আসবে, তোমাদের জিজ্ঞেস করবে কি, জিজ্ঞেস করবে যে শোষণের বিরুদ্ধে অধিকার কোন আর্টিকেলে বলা আছে, কোন আর্টিকেলে, আর্টিকেল 23 এবং 24-এর মধ্যে বলা আছে শোষণের বিরুদ্ধে অধিকার। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা ঠিক এইভাবে প্রশ্ন করবে। দেখো তাহলে আর্টিকেল 23-এ কি বলা আছে, আর্টিকেল 23-এ বলা আছে মানুষ নিয়ে ব্যবসা, নারী পাচার, বেকার খাটানো বা বলপূর্বক শ্রম প্রদান। ঠিক আছে, আমরা জানি খুব বাজে ট্রিটমেন্ট হয় মেয়েদের সাথে, মহিলাদের সাথে নারী পাচার করে দেওয়া হয়, জোর করে মানুষদের দিয়ে খাটানো হয়, বেকার খাটানো যাকে বলে, বলপূর্বক খাটানো হয়, এগুলো কিন্তু নিষিদ্ধ, একদম কিন্তু নিষিদ্ধ, এগুলো সংবিধান আর্টিকেল 23-এ আন্ডারে কিন্তু এটা বলে রেখেছে। এবার দেখো এবার আছে আর্টিকেল 24-এ কি বলেছে, 14 বছরের কম বয়সী শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কার্যে নিয়োগ করা নিষিদ্ধ। মানে কি, কোনো বাচ্চাদের যাদের 14 বছর হয়নি তেমন বাচ্চাদের কিন্তু কোনো রকমের বিপজ্জনক কারখানা, খনি ঠনি এরকম বিপজ্জনক যে ফ্যাক্টরি, সেখানে কিন্তু কোনো রকমের কাজে নিয়োগ করা যেতে পারে না। এবার তোমাদের মনে হতে পারে কি যে আমরা তো 14 বছরের নিচে কত বাচ্চাদের দেখি যে বিভিন্ন দোকানে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। এইবার এটা কি করে পুলিশের সামনে হচ্ছে, এটা কি করে সংবিধান বা সরকারের সামনে হচ্ছে? দেখো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কোনো বিপজ্জনক কারখানা বা বিপজ্জনক জায়গায় কিন্তু তাদের কাজ করানো যেতে পারে না। তাছাড়া নর্মাল যেগুলো বিপজ্জনক নয়, অবিপজ্জনক, সেই জায়গায় কিন্তু যে কোনো শিশু বা বাচ্চা 14 বছরের নিচে হলেও কাজ করতে পারে, কারণ তাদের ফ্যামিলিকে সাপোর্ট করার ব্যাপারটা থাকতেই পারে। বোঝা গেল? চলো এরপরে দেখে নিই কি আছে। এরপর আছে কি, আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার। পরীক্ষায় কি জিজ্ঞেস করে, পরীক্ষা জিজ্ঞেস করে ফেলেছে, আমরা দেখলাম অলরেডি কোন পরীক্ষা, WBCS এসেছিল। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ধর্মীয় স্বাধীনতা অধিকার কোন আর্টিকেলে দেওয়া আছে, আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে। এবার দেখো 25-এ কি বলা আছে, আমরা যে কোনো ধর্ম মানতে পারি এবং সেই ধর্মের প্রচার করতে পারি। বুঝতেই পারছো, খুব ইজি যে 25 নম্বরে বলা আছে আমরা যে কোনো ধর্ম আমাদের ইচ্ছা অনুযায়ী মানতে পারি। কনসাইন্স মানে কি, আমাদের জ্ঞানে আমরা যেটা বুঝবো, বুঝে শুনে যদি আমাদের মনে হয় আজকে আমি হিন্দু আছি, আমি চাইলে মুসলিম ধর্ম নিতে পারি, এরা মুসলিম চাইলে হিন্দু ধর্ম নিতে পারে, চেঞ্জও করতে পারে, তার নিজের যেমন ইচ্ছা সেই ধর্মকে সে পালন করতে পারে। আর্টিকেল 25-এ বলা আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এরপরে রয়েছে, দেখো এরপরে রয়েছে আর্টিকেল 26। এখানে কি বলা হয়েছে, প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজের ধর্ম প্রচারের জন্য ধর্ম প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, রক্ষণাবেক্ষণ করতে পারে এবং পরিচালনা করতে পারে বা ম্যানেজ করতে পারে। বোঝা গেল? খুব সহজেই লেখা আছে যে কোনো ধর্মীয় সম্প্রদায় কি করতে পারে, নিজের ধর্ম প্রচারের জন্য কি করতে পারে, প্রতিষ্ঠান করতে পারে, রক্ষণাবেক্ষণ পরিচালনা করতে পারে, নিজের ধর্মকে নিজেই ম্যানেজ করতে পারে। ইজিলি বোঝা যাচ্ছে ব্যাপারটা। তারপরে আর্টিকেল 27-এ কি বলা হয়েছে, কোনো ধর্ম প্রবর্তনের জন্য সরকার কোনো ট্যাক্স আরোপ করতে পারবে না বা ট্যাক্স লাগাতে পারবে না, ট্যাক্স। তাহলে বোঝা গেল? এরপরে হচ্ছে আর্টিকেল 28। আর্টিকেল 28-এ কি হয়েছে, আর্টিকেল 28-এ বলা হচ্ছে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় নির্দেশ বা উপাসনার যোগদানের স্বাধীনতা দিয়েছে। ঠিক আছে, এবার এখানে কি ব্যাপারটা বুঝতে হবে, এখানে প্রধানত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো ইনস্টিটিউট, স্কুল, কলেজ যেগুলো ডিরেক্টলি গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে, একদম গভর্নমেন্ট সেটাকে পরিচালনা করে, সেখানে কিন্তু কোনো রকমের ধর্মীয় অনুষ্ঠান প্রথমত পালন করা যায় না। যেমন কেভি মানে কেন্দ্রীয় বিদ্যালয়তে তোমরা দেখবে কোনো রকমের কিন্তু সরস্বতী পুজো বা কিছু কিন্তু পালন হয় না। তাছাড়াও যেখানে সরকার যেটা বলেছে সেটা হচ্ছে কোনো ধর্মীয় অনুষ্ঠান যদি পালন হয় যে কোনো স্কুল বা প্রতিষ্ঠানে, সেখানে কিন্তু কাউকে জোর করা যাবে না যে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, কারোর ইচ্ছা হলে নাই করতে পারে, এটা কিন্তু স্বইচ্ছা, মানুষের নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু এটা করতে পারে। তাহলে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, বোঝা গেল? 28 নম্বর আর্টিকেল তাহলে হয়ে গেল কি, আমাদের ধর্মীয় স্বাধীনতা 25 থেকে 28 কিন্তু ক্লিয়ার হয়ে গেল। চলো
দেখো ভয়ের কোনো ব্যাপার নেই, যদি কারোর মনে হয় থাকে যে আমরা কীভাবে মনে রাখবো, সমস্ত ট্রিক্স আছে, ঠিক আছে। তোমরা শেষ অবধি ক্লাসটা করো, কীভাবে মনে রাখবে সেই দায়িত্বটা আমার, শুধু ক্লাসটা ভালো মতন করো, বোঝাটাও কিন্তু দরকার। এবার দেখো, এবার দেখবো আমরা কি সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা আর্টিকেল 29 থেকে 30-এর মধ্যে কিন্তু রয়েছে। এবার কি বুঝতে হবে ব্যাপারটা দেখো, আর্টিকেল 29-এ কি বলা হয়েছে, এটা কিন্তু মেনলি মাইনরিটিদের জন্য বা সংখ্যালঘুদের জন্য এই আর্টিকেল দুটো, বোঝা গেল। এবার দেখো, দেখে নিই তাহলে আর্টিকেল 29-এ কি বলেছে, ভারতীয় ভূখণ্ডে যে কোনো অংশে বসবাসকারী নাগরিক নিজ নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করতে পারে। ব্যাপারটা একটু কি বুঝে নিই। দেখো, আমরা জানি আদিবাসীরা, ঠিক আছে, বিভিন্ন আদিবাসী, বিভিন্ন ট্রাইবাল যারা মানুষ, তারা বিভিন্ন জায়গায় কিন্তু সংখ্যালঘু মানে কি আমরা জানি, তাদের কিন্তু সংখ্যাটা কম, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অল্প সংখ্যক কিছু মানুষ মিলে হয়তো একটা কমিউনিটি বাস করছে। এবার তারা নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য নিজ ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের কিন্তু সম্পূর্ণ তাদের কাছে অধিকার আছে। তারা তাদের ভাষা বলতে বা তারা যে ভাষায় কথা বলে সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না। তারা যে লিপিতে লিখছে সেই লেখাটাও কিন্তু তারা সংরক্ষণ করতে পারে। তাছাড়াও তাদের যে বিভিন্ন অনুষ্ঠান আছে, তাদের যে সংস্কৃতি আছে, সেটাকেও কিন্তু তারা বজায় রাখতে পারে, কেউ এগুলো কিন্তু আরোপ করতে পারবে না। এগুলো আর্টিকেল 29-এ বলা আছে। আর্টিকেল 30-এ কি বলা আছে, আর্টিকেল 30-এ বলা আছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সহ সকল সংখ্যালঘু নিজের ইচ্ছা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেওয়া আছে। মানে এই যে যারা মাইনরিটি, তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও মানে এস্টাবলিশ করতে পারে তাদের এই যে সংস্কৃতি, ভাষা, লিপিকে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরমভাবেই আমরা জানতে পারি যে আমরা দেখি আমাদের সারা দেশ জুড়ে কী আছে, মাদ্রাসা আছে, মানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য, তারা যাতে তাদের যে শিক্ষাগত যে শিক্ষার দিকটা আছে সেটা যেন প্রচার হয়, তাই জন্য কিন্তু তারা এই প্রতিষ্ঠানটা স্থাপন করেছে। এবং এটা কিন্তু আর্টিকেল 30 তোমাকে সম্পূর্ণ স্বাধীনতাটা দিয়েছে। তাহলে কালচার এবং এডুকেশন এর ব্যাপারটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে, এডুকেশন। তাহলে এর পরের যেটা আছে চলো দেখে নিই। লাস্ট আমাদের কি আছে, যে মৌলিক অধিকার, এটা হচ্ছে সংবিধান প্রতিকারের যে অধিকার বা কনস্টিটিউশনাল রেমেডি, এটা আর্টিকেল 32-তে বলা আছে। এবার আর্টিকেল 32-তে কি বলা আছে, আরও কয়েকটা আছে এর আন্ডারে, কিন্তু আমাদের মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে আর্টিকেল 32। এবার দেখো, এই ব্যাপারটা বুঝতে গেলে কি বলতে হবে, দেখো এই যে এতগুলো মৌলিক অধিকার যে আমরা দেখে আসলাম, এতগুলো মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয়, যদি না মানা হয়, তাহলে কি হবে। দেখো, তার জন্যই রয়েছে কি আর্টিকেল 32। আর্টিকেল 32 তোমাদের বলে রেখেছে যে তোমাদের এইগুলো যদি না মানা হয়, এটার কিন্তু গ্যারান্টার রয়েছে কে, সুপ্রিম কোর্ট তোমাদের গ্যারান্টি দেবে যে এগুলো যদি পালন হয়। তোমাদের যদি এগুলো লঙ্ঘন হয়, তোমরা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এটার ব্যাপারে তোমরা কেস ফাইল করতে পারো যে আমার মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে। তাহলে আর্টিকেল 32 হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, বোঝা গেল। চলো এবার দেখে নিই আমাদের ট্রিক, খুব ইজি ট্রিক, ঠিক আছে। একটা গল্প মনে রাখলে সমস্ত আর্টিকেল মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি প্রমিস করেছিলাম তাই হবে। দেখো না, সমস্ত আর্টিকেল মুখস্থ হয়ে যাবে। দেখো গল্পটা, দেখো গল্পটা কি, গল্পটা একটা ছোট্ট গল্প। দেখো, ল সমস্ত সন্দেহ দূর করে, ল সমস্ত কি করে, সন্দেহ বা ডাউট দূর করে, আমরা জানি এই বিষয়টা প্রথম লাইনে বলা আছে। তারপরে দেখো 6টি স্বাধীনতা দেয় এবং 4টি পরিষ্কার সুরক্ষা দেয়। তাহলে কি বুঝতে পারলাম, ল সমস্ত সন্দেহ দূর করছে, 6টি স্বাধীনতা দিচ্ছে এবং 4টি পরিষ্কার ক্লিয়ার সুরক্ষা দিচ্ছে। তাও কি হয়, নারী শিশুদের শোষণ চলে। এবার এগুলো কেন হয়, নারী শিশুদের শোষণ চলছে, এত কিছু দিয়ে রেখেছে ল, তাও এগুলো হচ্ছে, কেন হচ্ছে। দেখো, কমন ম্যান বলতে পারো, ট্যাক্স অ্যাটেন্ডেন্স এড়িয়ে যায় বা ট্যাক্স দিতে চায় না, অ্যাটেন্ড করতে চায় না। এর জন্য কি হচ্ছে, এর জন্য ভারতের সংস্কৃতি ও শিক্ষা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এইগুলো থেকে একমাত্র কে বাঁচাতে পারে, এগুলো থেকে একমাত্র সুপ্রিম কোর্ট আমাদের বাঁচাতে পারে। বোঝা গেল, এই ছিল ছোট্ট গল্প, ইজি গল্প। চলো এবার আমরা না এক এক করে দেখে নেব এর সাথে কীভাবে আমাদের সব আর্টিকেলগুলো মিলে যাচ্ছে, একটা আর্টিকেলের মাধ্যমে সমস্ত হয়ে যাচ্ছে। দেখো ল কি করছে, আমাদের সব রকম যে সন্দেহ বা ডাউট দূর করছে। তাহলে প্রথম আর্টিকেল ল, ঠিক আছে, আর্টিকেল 14, বোঝা গেল। তারপরে আমাদের সব রকম ডাউট ক্লিয়ার করছে, এই যে DOUT, আচ্ছা BT হয় বাট ট্রিকের জন্য বিটা সাইলেন্ট। তাহলে ল কি করছে, ডাউট দিয়ে কি চলে আসছে আর্টিকেল 15 হচ্ছে ডিসক্রিমিনেশন, ও দিয়ে চলে আসছে অফিস বা সরকারি অফিসের ক্ষেত্রে সরকারি পরীক্ষার ক্ষেত্রে সবার সমান অধিকার, সেটা বলা হয়েছে। ইউ দিয়ে চলে আসছে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা, টি দিয়ে চলে আসছে টাইটেল। কি সুন্দর দেখলে, একটা লাইনে আমরা 4টে আর্টিকেল মনে রাখতে পারলাম। তারপরে কি ছিল, তারপরে ল আমাদের 6টা কি দেয়, 6টা দেয় হচ্ছে স্বাধীনতা দেয় বা 6 ফ্রিডম দেয়। তাহলে আর্টিকেল 19 আন্ডারে আমাদের 6টা আমরা কি পাচ্ছি, আমাদের যে স্বাধীনতা সেটা কিন্তু পাচ্ছি। এবং তারপরে কি পাচ্ছি, আমরা 4টে পরিষ্কার সুরক্ষা পাচ্ছি, 4টে ক্লিয়ার প্রোটেকশন পাচ্ছি। তাহলে 4 ক্লিয়ার, CLER, ঠিক আছে, CLEAR হয় বাট এটা সাইলেন্ট, ঠিক আছে,
তাহলে সি দিয়ে কে চলে আসছে, কনভিকশন, শাস্তি প্রদান বিষয়ক ব্যাপার কোথায় বলা আছে, আর্টিকেল 20-তে। তারপরে এল দিয়ে বলা আছে কি, লাইফ অ্যান্ড লিবার্টি, লাইফ অ্যান্ড লিবার্টি মানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। ই দিয়ে কি বলা আছে, এডুকেশন, 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। আর দিয়ে কি বলা আছে, অ্যারেস্ট, ARREST, সেই অ্যারেস্ট দিয়ে আরটা চলে আসছে আমাদের। তাহলে 6টা কি দিল, 6টা স্বাধীনতা দিল এবং 4টে ক্লিয়ার সুরক্ষা দিল বা প্রোটেকশন দিল। তারপরে গল্পটা কি হচ্ছে, তাও কি হচ্ছে, নারী এবং শিশুরা কিন্তু তাও শোষণ হচ্ছে, তাদের কিন্তু তাও শোষণ হয়। তাহলে নারী মানে ওমেন, ঠিক আছে, ওমেন, এবং সি দিয়ে চলে আসছে চিলড্রেন, বোঝা গেল, সি দিয়ে চলে আসলো চিলড্রেন। তাহলে আর্টিকেল 23 এবং 24 কিন্তু ক্লিয়ার। এবং এগুলো কেন হচ্ছে, তার কারণ কি, কমন ম্যান, ঠিক আছে। আচ্ছা, কমনটা কোথা দিয়ে আসলো, কমনটা হচ্ছে কনসাইন্স, ঠিক আছে, মানে সজ্ঞানে একটা মানুষ নিজের ইচ্ছা মতন ধর্ম চয়েস করতে পারে, তো সেখান দিয়ে কন চলে আসলো, এটাকে কমন ধরে নিতে পারো। কমন, এম দিয়ে চলে আসলো ম্যান, ম্যান মানে হচ্ছে ম্যানেজ, যে কোনো মানুষ নিজের ধর্মকে ম্যানেজ করতে পারে। তারপরে কি, তারপরে হচ্ছে বলা হচ্ছে আর্টিকেল 27-এ বলা হয়েছে ট্যাক্স, কোনো রকমের ট্যাক্স আরোপ করা যাবে না, এটা আর্টিকেল 27-এ বলা আছে। এবং অ্যাটেন্ডেন্স, মানুষ কি করে, ট্যাক্স এড়িয়ে যায় বা অ্যাটেন্ড করে না, সেটাই কিন্তু আর্টিকেল 28-এ বলা আছে, বোঝা গেল। এরপর দেখো, এর জন্য কি হচ্ছে, আমাদের দেশের যে সংস্কৃতি এবং শিক্ষা কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে সংস্কৃতি মানে কালচার, এই যে কালচার চলে আসলো 29-এ, এডুকেশন চলে আসলো আর্টিকেল 30-এ। এই অবধি ক্লিয়ার। এর থেকে আমাদের কে উদ্ধার করতে পারে, বাঁচাতে পারে, চলে এসছে কি, সুপ্রিম কোর্ট, আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্ট। তাহলে কি ইজিলি দেখতে পাচ্ছ, এ দেখো 14 চলে আসলো। তারপরে ডাউট, সন্দেহ মানে ডাউট, সেটা হচ্ছে 15, 16, 17, 18, ঠিক আছে। এবার 19টা চলে আসলো, ছটা যে স্বাধীনতা, সেখান থেকে 19 চলে আসলো। 4টে পরিষ্কার সুরক্ষা মানে হচ্ছে 20, 21, 21A এবং 22, 4টে সুরক্ষা চলে আসলো, ঠিক আছে। নারী ও শিশু এবার 23, 24, ঠিক আছে। তারপরে হচ্ছে কমন ম্যান কি করছে, ট্যাক্স অ্যাটেন্ডেন্স এড়িয়ে যাচ্ছে, তাই না। তো কমন ম্যান কি করছে, ট্যাক্স দিচ্ছে না, এই যে, তার মানে কোন আর্টিকেল চলে আসলো, 25, 26, 27, 28, বোঝা গেল। দেখো 25, 26, এই যে এই লাইনটা চলে আসলো, 25, 26, 27 এবং 28। তারপরে এর জন্য আমাদের ভারতের সংস্কৃতি যে শিক্ষা নষ্ট হচ্ছে। তাহলে 29 আর 30 এবং লাস্ট চলে আসলো 32, যেখানে আমাদের সুপ্রিম কোর্ট, এগুলো সব ব্যাকগ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে, বোঝা গেল কি সুন্দর হয়ে গেল। একটা এটা মুখস্থ রাখো, একবার ট্রাই করো, দেখবে সমস্ত হয়ে যাচ্ছে। চলো দেখিনি আমাদের সেই যে কোয়েশ্চেনগুলো, এগুলো আমি বলবো না, এগুলো একটু পড়ে শুনিয়ে দিই। কোন ধারা অনুযায়ী বুনিয়াদী শিক্ষার অধিকার দেওয়া হয়, আর মেন্সে এসছে WCS মেন্স HW, তোমরা কিন্তু সব কমেন্টে জানাবে। তারপরে দেখো বলেছে 23তম ধারায় কি বলা হয়েছে, কোথায় এসছে, মিসেলেনিয়াসে এসছে। তোমরা কিন্তু আনসার করে জানাবে, ট্রিক ইউজ করে আনসারটা করবে, ঠিক আছে, দেখে আনসার করবে না। দেখো এরপর হচ্ছে ভারতীয় সংবিধান কোন মৌলিক অধিকারে বলে যে জাতি, ধর্ম, বর্ণ, জাতপাত, লিঙ্গ, জন্মস্থান বৈষম্যমূলক আচরণ করা যাবে না, মানে এগুলো বিশেষে বলেছি, তোমরা পারবে, খুব সুন্দর করে বুঝিয়েছি। ট্রিক্স ইউজ করে আনসার দাও তোমরা, হোমওয়ার্ক, ঠিক আছে, ট্রিক্স ইউজ করে অবশ্যই বলবে। তারপরে দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ঠিক আছে, এটা তোমরা ভেবে বলো দেখি, এটা IAS-এ আসা প্রশ্ন, IAS 2019-এ UPSC-তে এসেছিল। তাহলে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে নিজের পছন্দের ব্যক্তিকে বিবাহ করার যে সুরক্ষা বা স্বাধীনতা দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন, তোমরা অবশ্যই এটা ট্রাই করো, জানাও, ঠিক আছে, এটা কিন্তু একটা মজাদার প্রশ্ন, তাই রেখেছি। তারপরে দেখো বলেছে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের কি হবে, বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। এই বিষয়টা এটা কবে চালু করেছে, ঠিক আছে, যেহেতু বলেছিলাম আর্টিকেল 21A, মানে পরবর্তীকালে জুড়েছে। এটাও তোমরা আনসার করে, সবকটা আনসার তোমরা করবে, এটা তোমরা দেখি পারো কিনা, এটা তোমরা আনসার করে দাও, তারপরে ভুল হলে আমি আছি। এটা তো হয়ে গেছে আমাদের। তারপরে দেখো, তারপরে এটাও হয়ে গেছে, এবং এইটা বলেছে সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে কতগুলি অধিকারের কথা বলা হয়েছে, কটা অধিকার, কটা ফ্রিডম, এটা উত্তর করবে তোমরা। হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের সমস্ত মৌলিক অধিকার। আর একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে আর একটা মৌলিক অধিকার ছিল, সেটা কিন্তু পরবর্তীকালে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, ঠিক আছে, রাইট টু প্রপার্টি, শর্টে লিখলাম, ঠিক আছে, রাইট টু প্রপার্টি। এটা কিন্তু আগে মৌলিক অধিকার ছিল, এখন কিন্তু এটা লিগাল রাইট হয়ে গেছে, এটা এখন চলে গেছে আর্টিকেল 300A-তে, ঠিক আছে। এটা কবে সরানো হয়েছে যদি জিজ্ঞেস করে, কি বলবে যে এটা সরানো হয়েছে 1978-এ। কোন আর্টিকেলের মাধ্যমে, আর্টিকেল 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, মানে 44 সংবিধান সংশোধনীর মাধ্যমে
এটা স্মরণ হয়েছে 44th, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারেবার পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে। এটা কিন্তু আগে, এটা 1978-এর আগে কিন্তু এটা মৌলিক অধিকার ছিল, পরবর্তীকালে এটা সরিয়ে লিগাল রাইট করে দেওয়া হয় আর 300-তে নিয়ে যাওয়া হয়। তাহলে এই অবধি ছিল আমাদের সমস্ত ডিটেলস আমাদের মৌলিক অধিকার চ্যাপ্টারটার। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এরকমভাবে আরও বিভিন্ন টপিকের উপর ভিডিও পেতে অবশ্যই তোমরা জানাও। আর আমি তোমাদের একটুখানি গ্যারান্টি দিতে পারি, তোমাদের 80 থেকে 90% কোয়েশ্চেন এখান থেকে কভার হয়ে যাবে যদি মৌলিক অধিকার চ্যাপ্টারটা থেকে কোনো প্রশ্ন আসে। তাহলে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং আমাদের চাকরি পেতেই হবে। আর এরমভাবেই মন দিয়ে পড়াশোনা করতে থাকো, তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, জয় হিন্দ।